লিবিয়ায় নিহতদের 10 জনই মাদারীপুরের। দালাল চক্রের ফাঁদে পড়ে ভূমধ্যসাগরে সলিল সমাধি। আইন শৃঙ্খলা পর্যবেক্ষণে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। বিশৃঙ্খলা করলে ব্যবস্থা। দিনভর রেল অবরোধের পর তিতুমিরের আন্দোলন স্থগিত। এবার বৈঠকের প্রস্তাব সরকারের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি ফারহানা লোপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় নিহতদের মধ্যে 10 জনের বাড়ি মাদারীপুরে। মৃত্যুর খবরে তাদের পরিবারে চলছে শোকের মাতম। লিবিয়া থেকে ইতালি পাড়ি দিতে গিয়েই সাগরে ডুবে মারা যান তারা। স্থানীয় দালালদের নাম পরিচয় জানিয়েছে নিহতদের স্বজনরা। তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এমন কান্নায় ভারী মাদারীপুরের রাজৈর উপজেলার বাতাস। 10 পরিবারে শুধুই স্বজন হারানোর হাহাকার। পরিবারের সচ্ছলতা ফেরাতে দালালদের খপ্পরে পড়ে অবৈধ পথে গত 1 জানুয়ারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন সরমঙ্গল গ্রামের চা বিক্রেতা হাসান হাওলাদারের ছেলে টিটু হাওলাদার। তার সাথে মামা আবুল বাশার আকনও যোগ দেন। প্রথমে তাদের নেওয়া হয় লিবিয়ায়। পরে 24 জানুয়ারি লিবিয়া থেকে ইঞ্জিন চালিত নৌকায় ইতালির পথে যাত্রা করেন তারা। মাঝপথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারান তারা। সকালে তাদের মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। আমার সাথে কোনো দালালের সাথে কথা বলা হয় নাই। আমার শালার সাথে কথা বলা হয়েছে। ও লিবিয়া ছিল 1.5 বছর। ও বলছে যে আমার ভাগ্না আমার সাথে দাও, আমি মামু ভাগ্নে একসাথে গেম দিয়ে যাব। আমার 3 জন নইয়া কাইয়া বাচ্চি রে, আমার এই কষ্টের সন্তান। আমার ভাইটা জীবনে আমরা পাই, আমরা দেখতে পাই, এই ব্যবস্থা আমাকে ঠিক করে দেন। তাদের মতো গোবিন্দপুরের ইনসান শেখ, শাখারপাড়ের সজীব মোল্লা, সারবাড়িয়ার রাজীব, সুন্দিকুড়ির সাগর বিশ্বাস, আশিস কীর্তনিয়া, সাগর বারুই ও বৌলগ্রামের অনুপ সরকারের পরিবারেও বুক ফাটা আর্তনাদ। চড়া সুদে নেয়া লাখ লাখ টাকা আর তাদের জীবন গেল সাগর জলে। সুদের টাকা আনছি, ধানের ফলের টাকা আনছি, আইনকে এইভাবে আমরা গোছাই দিচ্ছি, তো আমি ওইটা বিক্রি করছি। মোট 2 দালালে গেছে 28 লাখ। কইছে কি আমরা ভালো ভালো এই মতন পার করে গেতে মানে। নিহতদের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, মাদারীপুরের স্বপন মাতব্বর, মনির হাওলাদার ও ফরিদপুরের রফিক দালাল তাদের ফুঁসলিয়ে ঘরছাড়া করেন। আমার ভাগ্নেরা যেভাবে মারছে সেইভাবে আমি একটু বিচার চাই সরকারের দ্বারে। দালাল বিচার হওয়া উচিত, আমরা সেই দালাল বিচার হোক। দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানালো পুলিশ। প্রত্যেকের তালিকা তৈরি করব, তালিকা তৈরি করে আমাদের প্রশাসনিকভাবে আমরা এই মন্ত্রণালয়ে প্রেরণ করব এবং যাতে সুষ্ঠুভাবে তাদের লাশগুলা প্রত্যেকে পরিবার বুঝে পায় সে ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আইন শৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার এ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এর নির্দেশনা দেন তিনি। চলতি বছরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। মেহেদী হাসানের রিপোর্ট। দেশের সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বাহিনী প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ের জন্য কমান্ড সেন্টার স্থাপনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সবার মধ্যে যাতে কোঅর্ডিনেট করে, র্যাব আছে, বিজিবি আছে, ডিএমপি আছে বা অন্যান্য সমস্ত সিটিগুলোতে যে মেট্রোপলিটন পুলিশ আছে, সবার সাথে কোঅর্ডিনেট করে একটা কমান্ড স্ট্রাকচার থাকবে। সেখান থেকে যাতে খুব ইন্টেন্সিভলি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন 24/7 যাতে মনিটর করা যায়।
এদিকে সাম্প্রদায়িক সহিংসতায় 23 জন ধর্মীয় সংখ্যালঘু নিহত হওয়ার যে দাবি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করেছে তার প্রতিটি ঘটনা তদন্ত করেছে পুলিশ। এর মধ্যে কোনো হত্যাকাণ্ডই সাম্প্রদায়িক কারণে সংঘটিত হওয়ার প্রমাণ মেলেনি। এই লোকগুলো মারা গিয়েছেন, আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে তাদের পরিবারের জন্য বিচার নিশ্চিত করা। পুলিশ তদন্ত করে যেটা দেখেছে এটাতে সাম্প্রদায়িক সহিংসতা ছিল কিনা, সরকারের তদন্তে বা পুলিশের তদন্তে সাম্প্রদায়িক সহিংসতার কোনো আলামত বা এ ধরনের কোনো কিছু পাওয়া যায়নি। লিফলেট বিতরণ সহ আওয়ামী লীগের কর্মসূচিতে কেউ জড়িত হলে তাদের গ্রেফতার করা হবে বলেও জানান প্রেস সচিব। আমরা শুনেছিলাম যে ঢাকায় তারা 70টা জায়গায় লিফলেট বিতরণ করবেন, আমাদের যেগুলো আমরা ইন্টেলিজেন্স গ্যাদারিং যেটা হয়েছে, আমরা যেটা জেনেছি 3টা জায়গায় ওরা করতে চেষ্টা করেছে এবং সেখানে অ্যারেস্ট আছে। তিতুমির কলেজের ব্যাপারে সরকার তার আগের সিদ্ধান্তে অনড় আছে বলেও জানান শফিকুল আলম। আমরা মনিটর করছি। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দিনভর রেলপথ অবরোধের পর 7 দিনের জন্য কর্মসূচি স্থগিত করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মহাখালী রেলগেটে গিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের জানান সরকার তাদের সাথে আলোচনায় বসতে চায়। এরপর কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন তিনি। দীপু শিকদারের প্রতিবেদন, জানাচ্ছেন মাহতাব মিনহাজ। টানা 5ম দিনের মতো সড়ক অবরোধ করার পর দাবি আদায়ে মহাখালী রেল ক্রসিং সড়ক ও রেলপথ আটকে তিতুমির শিক্ষার্থীদের অবস্থান। আর ক্যাম্পাসের ফটকে চলে আমরণ অনশন। তাদের দাবির মুখে ঢাকার সঙ্গে বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। এর মধ্যে খবর আসে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনে নামা তিতুমিরের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে চায় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব নুরুজ্জামান জানান বিশ্ববিদ্যালয় রূপান্তর নিয়ে সরকারের অবস্থান। পর্যালোচনা করে অতি দ্রুত সম্ভব একমতে আসার জন্য তিতুমির কলেজের শিক্ষক মণ্ডলী, ছাত্র প্রতিনিধি এবং শিক্ষক মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সম্মিলিতভাবে একটি প্রস্তাবনা তৈরি করে সেই সিদ্ধান্ত অতি দ্রুত গ্রহণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া প্রতিশ্রুতি 7 দিনের মধ্যে বাস্তবায়ন না হলে নতুন কর্মসূচি ঘোষণা হবে বলে জানান শিক্ষার্থীরা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে দীর্ঘ 29 বছর ধরে এই আন্দোলন চলছে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কমলাপুরে আছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিনহাজ, আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের কর্মসূচি আসলে কখন স্থগিত ঘোষণা করেছে, আর কমলাপুরে এখন যাত্রীদের ভিড় দেখা যাচ্ছে কিনা বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ লোপা। আসলে নিশ্চয়ই আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে মধ্যরাতেও কিন্তু কমলাপুর স্টেশনে যাত্রীর কিন্তু উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি আমরা, যেটা আসলে সচরাচর মধ্যরাতে কিন্তু এত যাত্রীর উপস্থিতি এখানে দেখা যায় না। এটার কারণ হিসেবে আপনি যেমনটি প্রশ্ন করেছেন যে আসলে তিতুমির কলেজের শিক্ষার্থীরা কখন তাদের আন্দোলনটি প্রত্যাহার করেছে। আসলে এটা হচ্ছে রাত 10টার দিকে, তারা 9টার দিকে যখন তারা আন্দোলনটি হচ্ছে স্থগিত করে 1 সপ্তাহের জন্য, ঠিক তখন থেকেই কিন্তু আসলে কমলাপুর থেকে রেলগুলো ছাড়ার সিদ্ধান্ত নেয়। তাদের যে অবরোধের ফলে কিন্তু কমলাপুরে কিন্তু 16টি রেল কিন্তু সারাদিন আটকে ছিল। রাত 10:30টার দিকে হচ্ছে সর্বপ্রথম কমলাপুর রেল স্টেশন থেকে রাজশাহীগামী সিল্ক সিটি রেলটি হচ্ছে ছেড়ে যায় এবং তেজগাঁও রেল স্টেশনে যে ট্রেনটি আটকা ছিল নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস, সেটি কিন্তু সর্বপ্রথম ছেড়ে যায় নোয়াখালীর উদ্দেশ্যে। তা আমরা এখানে এসে যেমনটি জানতে পেরেছি যে আসলে এখন পর্যন্ত প্রায় 12টি ট্রেন ঢাকা থেকে ছেড়ে গিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেক যাত্রী অপেক্ষা করছেন আসলে অনেকক্ষণ ধরে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, আসলে তারা যেমনটি বলেছেন তাদের টিকিট কেটেছেন আসলে রাত 8টা বাজে আসলে তাদের টিকিট ছিল। অনেকেই অনেক দূরে যাবেন, তারা এখন মধ্যরাত পর্যন্ত কিন্তু অপেক্ষা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি আসলে অনেক যাত্রী অপেক্ষা করছেন। আমরা একজন যাত্রীর সঙ্গে আসলে কথা বলতে চাই। আপনার টিকিট কখন ছিল এবং আপনার রেল কখন আসার কথা ছিল? এখন আমার টিকিট ছিল 11:30টার সময় ছাড়ার কথা ছিল, আমি যাব ঠাকুরগাঁয়, কিন্তু এখন পর্যন্ত আসেনি, সেজন্য আমি অপেক্ষা করতেছি। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলে শুনতে চাই, আসলে আপনার কখন ট্রেন আসার কথা ছিল? এখন 8টা বাজে আসার কথা ছিল, এখন বাজতেছে 12টার উপরে, এখনো পর্যন্ত আয়নি। লোপা, আপনি যেমনটি শুনতে পেয়েছেন আসলে যাত্রীরা যেমনটি বলছেন আসলে নির্দিষ্ট সময়ে ট্রেন আসছে না। আসলে তেমনটি এখানকার যিনি স্টেশন মাস্টার আছেন আনোয়ার হোসেন, তিনিও আমাদেরকে এটি জানিয়েছেন যে আসলে অবরোধের ফলে যে ট্রেনের যে যাত্রা বিরতিটি হয়েছে, আসলে এই সমস্যাটি, এই শিডিউল বিপর্যয়টি হয়তো আগামীকাল পর্যন্ত এর প্রভাব থাকতে পারে।
এ ছিল এখান থেকে আসলে সর্বশেষ পরিস্থিতি। লোপা। মিনহাজ, আপনাকে ধন্যবাদ। আন্দোলনকারী শিক্ষার্থীদের কর্মসূচির সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাতে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। চিটাগাংকে 9 উইকেটে হারিয়ে ফাইনালে তামিম ইকবালের ফরচুন বরিশাল। আবার আমন্ত্রণ 21 সংবাদে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তাবিত কমিটি প্রত্যাখ্যান সহ পোষ্য কোটা বাতিলের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে মৃত্যু অনশন শুরু করেছে শিক্ষার্থীরা। রাতে ক্যাম্পাসের নতুন প্রশাসনিক ভবনের সামনে আর শিক্ষার্থী অনশনে বসেন। তারা জানান, প্রশাসনের আশ্বাসে চলমান অনশন কর্মসূচি সকালে স্থগিত করা হয়েছিল, কিন্তু সবার সমঝোতা করে দাবির ব্যাপারে কার্যক্রম করবে জানিয়ে সন্ধ্যায় প্রশাসন কমিটি করে। প্রশাসনের এই বক্তব্য প্রত্যাখ্যান করে দাবি আদায় অনশন করছে বলেও জানান তারা। বেশ কিছুদিন ধরেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এবার অমর একুশে বইমেলার খবর। দৃষ্টিহীনদের জন্য পাঠ্য বইয়ের পাশাপাশি সাহিত্যের প্রতিটি স্তরেই ব্রেইল পদ্ধতি প্রচলন হোক, যাতে অন্ধজনের জ্ঞানের শেকড় মজবুত হয়। প্রত্যেক লেখকের একটি বই হলেও প্রকাশিত হোক এই বিশেষ পদ্ধতিতে, যাতে সাহিত্য রস থেকে বঞ্চিত না হয় দৃষ্টি প্রতিবন্ধীরা। বইমেলা ঘুরে দৃষ্টিহীনদের এসব চাওয়া তুলে ধরেছেন আকবর হোসেন সুমন। মানুষ দৃষ্টিহীন বলে অন্ধ নয়, মানুষ মূলত প্রজ্ঞাহীন বলেই অন্ধ। হাতের স্পর্শে জ্ঞানার্জন কিংবা সাহিত্য রস আস্বাদনের এই পদ্ধতি অতি প্রাচীন হলেও প্রচলিত নয়। মুমুর মতো অসংখ্য দৃষ্টিহীনের অতৃপ্ত সাহিত্য বাসনার কিছুটা পূরণ করেছে স্পর্শ ফাউন্ডেশন। আমার যখন 3 বছর বয়স তখন আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, তখন থেকে আমি এরকম পড়াশোনা করি। প্রতিটা লেখক যদি একটা করেও ব্রেল বই প্রকাশ করে তাহলে কিন্তু অনেকগুলো বই হয়ে যায়। 2011 সালের বইমেলায় যাত্রা শুরু হয় এই প্রতিষ্ঠানের। যাত্রা দীর্ঘ হলেও মাত্র 100 বই দিতে পেরেছে দৃষ্টিহীনদের হাতের মুঠোয়। ধরেন আমার ফ্রেন্ডসরা যখন ইউনিভার্সিটি লাইব্রেরিতে বসে অমুক লেখকের বইয়ের কথা বলে, তমুক লেখকের বইয়ের কথা বলে, আমি আসলে সেই গল্পে পার্টিসিপেট করতে পারি না, কারণ আমার এখন হয়তো টেকনোলজি এসছে, কিন্তু ওই যে নতুন বইয়ের গন্ধ স্পর্শ করে পড়ার মজাটা সেটা আসলে খুব একটা অনুভব করা যায় না। সো আমরা চাই যে সব লেখক যেন একটা করে ব্রেল বই প্রকাশ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও শ্রুতি বইয়ের একঘেয়েমি কাটিয়ে সাহিত্যের একান্ত স্পর্শে থাকতে চান। আমাদের ভার্সিটিতে সেন্ট্রাল লাইব্রেরিতে একটা ব্রেল কর্নার আছে, বাট ওটা প্রপারলি ইউজ করা যায় না, এবং ওখানে যেই বেসিক ইস্যুগুলো আছে সেখানে অনেক ত্রুটি রয়েছে, এবং আমাদের যে ডিপার্টমেন্টের বইগুলো আছে সেগুলো কিন্তু ওভাবে প্রিন্ট করা থাকে না। সো ওই জায়গা থেকে আমি কিন্তু ব্রেল সাপোর্টটা পাই না, আমাকে অডিও বুকের মধ্যে দিয়ে লেখাপড়া কন্টিনিউ করতে হয়। দৃষ্টিজয়ী হয়ে মনের চোখে পৃথিবী দেখতে চান অদম্য দৃষ্টিহীনরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। লিবিয়ায় নিহতদের 10 জনই মাদারীপুরের দালাল চক্রের ফাঁদে পড়ে ভূমধ্য সাগরে সলিল সমাধি। আইন শৃঙ্খলা পর্যবেক্ষণে কমান্ড সেন্টার গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টা, বিশৃঙ্খলা করলে ব্যবস্থা। দিনভর রেল অবরোধের পর তিতুমিরের আন্দোলন স্থগিত, এবার বৈঠকের প্রস্তাব সরকারের। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/@21etv অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।